আমরা অনেকেই চলার পথে নানা রকম সমস্যার মুখোমুখি হতে পারি। তাই বলি কি আমরা মানসিকভাবে ভেঙে পড়ব? পরিস্থিতি মোকাবেলায় শান্ত থাকা তখন কতটা সহজ? সিদ্ধান্ত গ্রহণের জন্য কার্যকর পদক্ষেপ কিভাবে নেব? যে লক্ষ্যের পথে ভাবনারা ডানা মেলে অবিরত, তা কি সবসময় হয় মনের মতো? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ। বন্ধুরা, আমন্ত্রণ আপনাদের আমাদের নিয়মিত আয়োজন আমার মেন্টর অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো সিদ্ধান্ত গ্রহণ ও লক্ষ্য নির্ধারণ বিষয়টি নিয়ে। যথারীতি আপনাদের সাথে আছি আমি হেলেন, আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রুম টু রিড বাংলাদেশের মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি ফাহমিদা আহমেদ অ্যানি, যিনি আমাদের আজকের আয়োজনের মেন্টর। আরও উপস্থিত আছেন একজন কিশোরী নীলা আক্তার। প্রিয় বন্ধুরা, আমাদের আয়োজনটি অনলাইনে শুনতে লগ ইন করুন বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে, আর লাইভ রেডিওতে শুনতে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM ৮৮.৮ মেগাহার্জে। এছাড়াও কক্সবাজার FM ১০০.৮ মেগাহার্জে শুনতে পাবেন আমাদের আয়োজন। পাশাপাশি আপনারা যুক্ত হতে পারেন মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অথবা রুম টু রিড বাংলাদেশের ফেসবুক পেজে। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি যেতে চাই নীলার কাছে। নীলা, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আর মেন্টর আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি হেলেন আপা, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। রোজা চলছে, রোজা রাখছি, আলহামদুলিল্লাহ চলছে দিনকাল। বাহ। এবার আমি চলে যেতে চাই নীলার কাছে। নীলা, সিদ্ধান্ত গ্রহণের অর্থ তোমার কাছে কি রকম? কোনো কিছু করতে চাওয়া। আচ্ছা নীলা, তুমি কি কখনো এরকম পরিস্থিতিতে পড়েছ যে যখন তুমি বুঝতে পারছিলে না যে তুমি কি করবে, কিন্তু তখন তোমার খুব প্রয়োজন ছিল একটা সিদ্ধান্ত নেয়ার? একবার আমি হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, পেছন থেকে কয়েকজন লোক আমার নাম ধরে ডাকছিল, অপরিচিত। আমি খুব ভয় পেয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। আমি তখন একা রিকশায় ফিরবো নাকি বন্ধুদের সাথে একসাথে ফিরবো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার সাথেই কেন এমন হচ্ছে। মেন্টর, আপনি কি কিছু যোগ করবেন? জি হেলেন আপা। নীলা, এই ভেবে কখনো মন খারাপ করা যাবে না যে তুমি একাই এই সমস্যার সম্মুখীন হয়েছ এবং তার কোনো সমাধান নেই। প্রত্যেক সমস্যার একটি সমাধান আছে, তাই তোমাকে আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা মেন্টর, অনেক সময় সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়, তখন কি করব? ধরো, যখন আমাকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তখন কিছু করার আগে আমি সম্ভাব্য সব কিছু চিন্তা করে দেখি। অনেক সময় আমি অন্যের পরামর্শও নেই। এতে সময় হয়তো একটু বেশি লাগে, কিন্তু আমি আত্মবিশ্বাসী থাকি। সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো কৌশল কি আছে মেন্টর? আছে নীলা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমরা কিছু ধাপ অনুসরণ করতে পারি। যেমন যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তের জন্য কয়েকটি বিকল্প সিদ্ধান্তের তালিকা তৈরি করতে পারি। আমাদের ভেবে নিতে হবে যে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্য বিকল্প পন্থাগুলো কি হতে পারে, ঠিক তো? জি। আরও আছে, বিষয়টির খুঁটিনাটি বা ভালো মন্দ ভেবে দেখতে পারি। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা পরবর্তীতে বড় সমস্যার তৈরি করে। এরপর রয়েছে অন্যদের কাছে পরামর্শ চাওয়া। যেমন ধরো, আমরা কোনো বিষয়ে পড়াশোনা করতে চাই, কোথায় ক্যারিয়ার করতে চাই, এসব বিষয়ে অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নিতে পারি। এক বা একাধিক অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। বোঝাতে পারছি কি নীলা? জি। আচ্ছা, আরও যদি দেখো, সিদ্ধান্ত গ্রহণের সময় লক্ষ্য রাখতে হবে এর ফলাফল কি হতে পারে। সিদ্ধান্তটি বর্তমান এবং ভবিষ্যতের জন্য কতটা কার্যকর তাও কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময় নির্বাচনও খুব জরুরি। আমাদের বিশ্লেষণ দক্ষতা যত বেশি দৃঢ় হবে, তত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হবে। আচ্ছা মেন্টর, বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? খুব ভালো প্রশ্ন করেছো নীলা। বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির জন্য আমরা বই পড়তে পারি, ছোট ধাঁধার উত্তর মেলাতে পারি, বিভিন্ন পাজল খেলতে পারি, নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ তৈরি করতে পারি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট রেখে তা ঠিক মতো সম্পাদন করা হচ্ছে কিনা তা নিয়মিত অনুসরণ করতে পারি। তাহলে মেন্টর, সিদ্ধান্ত গ্রহণে আমাকেই কি সক্রিয় ভূমিকা পালন করতে হবে? অবশ্যই নীলা, আমাদের প্রত্যেকের পছন্দ ভিন্ন, ইচ্ছেগুলোও ভিন্ন, তাই তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো অনুসরণ করে আত্মবিশ্বাসের সাথে যে কোনো একটি সিদ্ধান্তে যেতে পারো। শুধু মনে রাখবে, সেই সিদ্ধান্ত যেন তোমার বা অন্যের ক্ষতির কারণ না হয়। জি। মেন্টর,
আপনাদের কথার হাত ধরেই আমার একটি কথা মনে হচ্ছে, আমি একটু বলি। হ্যাঁ, আমাদের পুরো জীবন জুড়েই সমস্যা আর তার সমাধানের জন্য নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আর সেসব সমস্যার সমাধানের জন্য আমাদের তো সিদ্ধান্ত নিতেই হয়, তাই না? অবশ্যই। তো সেই অর্থে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকা তো খুব জরুরি। এ ব্যাপারে আপনার কি মত? অবশ্যই হেলেনাপা, যেখানে ব্যর্থতা সেখানেই কিন্তু সফলতার গল্প শুরু। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা যে কোনো কিছু ধীরভাবে পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জন করি। আসলে আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন তাৎক্ষণিক অনেক সমাধান আমাদের মনে নাও আসতে পারে, কিন্তু একটু সময় নিয়ে ভাবলে আমাদের জন্য সমস্যা সমাধান করা সহজ হবে। আমরা এক একজন এক একভাবে সমস্যা মোকাবেলা করি, চিন্তা ভাবনাগুলো এক একজনের এক এক রকম, তাই না হেলেনাপা? সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় একজনের সাথে অন্যজনের সমস্যা সমাধান দক্ষতার ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। আসলে মেন্টর, আমার কাছে যেটি গুরুতর সমস্যা সেটি অন্য মানুষের অবস্থান বিবেচনায় গুরুত্বপূর্ণ নাও হতে পারে। ঠিক তাই হেলেনাপা, আমরা প্রত্যেকেই স্বতন্ত্র এবং আমাদের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন। আমাদের যেমন উচিত যে কোনো সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া, তেমনি অন্যদেরও সমস্যা থেকে মুক্তির জন্য সহযোগিতা করা। আর এইসব সমস্যা সমাধানের জন্যই সিদ্ধান্তটা কেমন হবে তার উপর কিন্তু নির্ভর করবে। আমরা যদি সিদ্ধান্তই নিতে না পারি সমাধানের প্রক্রিয়া কি হবে, তাহলে কিন্তু সমস্যার তালিকা বড় হয়ে যাবে। কিন্তু মেন্টর, বেশিরভাগ সময় আমার মনে হয় কেউ আমাকে বুঝতে চাইছে না। আমার সমস্যার কোনো সমাধান নেই, আমি কিছুতেই সিদ্ধান্ত নিতে পারি না, তখন কি করব? নীলা, এই ভাবনাটা অনেকের সাথেই কম বেশি হয়। হ্যাঁ, যেমন আমি যে সমস্যায় পড়েছি তা শুধু আমার সাথেই ঘটছে এমন মনে হয়, আসলে কিন্তু তা নয়। অনেক ছোট ছোট বিষয় কারো কারো কাছে বড় সমস্যা। আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং এমনটি ভাবা যাবে না, ইস এখন কি হবে, উফ সামনে তো ভীষণ বিপদ, আমি এটা কাউকে বলতে পারবো না, সর্বনাশ হয়ে গেল, কেউ জানলে তারা কি ভাববে, কোনো কিছুই ঠিক হচ্ছে না, সব ভুল। আবার কখনো ভাবি এই সমস্যা কোনোভাবেই সমাধান আসবে না, আমার দ্বারা হবে না, কিচ্ছু হবে না। এই ধরনের সমস্যার চাপ আমার পক্ষে সহ্য করাও সম্ভব না, তাই না? এমন কি হয় নীলা? আসলেই মেন্টর, আপনি আমার মনের কথাই বলেছেন। আপনি যে এতক্ষণ বললেন, মাঝে মধ্যেই আমার এই ধরনের অনুভূতি হয়, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে ভয় পাই। কেমন জানি একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আচ্ছা বলো তো নীলা, বাড়িতে তুমি কি যে কোনো আলোচনায় তোমার মতামত জানাতে পারো? কোনো কিছুতে কি সিদ্ধান্ত দিয়ে থাকো? না, বাড়িতে ঠিক মতামত দেওয়ার সুযোগ আমি পাই না। আর আমি তো এমনটাই শুনেছি, মেয়েদের আবার কিসের মত। আমার আশেপাশে সবসময় দেখি বাবা, দাদা বা পুরুষ যারা, তারাই সব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এমনটি আসলে সমাজের অহরহ চিত্র নীলা, কিন্তু তোমার কি মনে হয় না এই চিত্র বদল হওয়া জরুরি? জি, মনে তো হয়। ঠিক তাই নীলা, একজন ছেলে বা মেয়ে, নারী বা পুরুষ, দুজনেই সবার আগে তার পরিচয় তিনি মানুষ। দুজনেরই মানবাধিকার রয়েছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে সবার অবদান রয়েছে। দুজনেরই কিন্তু সক্ষমতা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার, তাই না নীলা? জি। আমরা যদি পরিবারের সকল সদস্যদের মধ্যে উন্মুক্ত ও মর্যাদার সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে প্রাধান্য দিতে হবে সবাইকেই। ছোট হোক, বড় হোক, ছেলে বা মেয়ে হোক, সবাইকেই মতামত প্রদানের সুযোগ দিতে হবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তাহলে কি মেন্টর, আমরা বড়রা তো অনেক সময় অনেক সিদ্ধান্ত ছোটদের উপর চাপিয়ে দেই, তাই না? আবার ছোটরাও কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে অনেকটা সময়। তো এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ হেলেনাপা আপনার প্রশ্নের জন্য। এই চিত্রটাও আসলে ঘটে, কিন্তু শিশুদের কথা, ভাবনা, মতামত আমাদের অবশ্যই শুনতে হবে। শিশুরা একটা নির্ভরতা চায়, সেই সাথে নিজের মত প্রকাশ করতেও চায়। আমরা তাদের বিকাশকে যেন বাধাগ্রস্ত না করি। বড় হিসেবে তাদের ভাবনাগুলো জেনে তাদের বিশ্লেষণ দক্ষতা বাড়িয়ে তুলে শিশু কিশোরদেরকে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমাদের দক্ষ করে তুলতে হবে। অন্যদিকে কিশোর কিশোরীদের নিজেই সব সিদ্ধান্ত নেয়ার ইচ্ছা হতে পারে, কিন্তু তাকেও ভাবতে হবে পরিবারের সাথে, বয়োজ্যেষ্ঠ কারোর সাথে আলোচনা করে নেয়া। কে না জানে পৃথিবীর সবচেয়ে নির্ভর আশ্রয়স্থল হলো পরিবার। পরিবারের সদস্যরা ছায়াসঙ্গী হয়েই থাকেন, তাই না নীলা? জি, আমার স্বপ্ন পূরণের সাথে আবার জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আমার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত হলো আমার পরিবারের সদস্যদের মুখ। আমি এখন থেকে আমার মতামতই সিদ্ধান্ত পরিবারকে জানাবো। চমৎকার বলেছ নীলা, সত্যিই তাই। আমাদের আবেগের সাথে, আমাদের হাসি কান্নায়,
একে অন্যকে ছুঁয়ে থাকায় পরিবারের সদস্যরা ঘিরে থাকেন এক অদৃশ্য মায়ার বন্ধনে। পারিবারিক শিক্ষায় ছোটবেলা থেকেই আমাদের মূল্যবোধ তৈরি হয়। খুব ভালো লাগছে আপনাদের দুজনের কথা শুনতে আমার কাছে। সত্যি জীবনে একজন মেন্টর থাকা খুব প্রয়োজন। ধন্যবাদ হেলেন আপা। মেন্টরেরও কিন্তু ভূমিকা সিদ্ধান্ত বলে না দেয়া, বরং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জন্য অপর ব্যক্তিকেই কার্যকর উদ্যোগ নিতে সহযোগিতা করা। বেশ বললেন। আচ্ছা নীলা, জি, যদি তোমার কোনো বন্ধুর কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে তুমি তাকে কি বলবে? আমি তাকে বলবো আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে, হুম। যে কোনো বিষয়ের ভালো মন্দ দিকগুলো নিয়ে ভেবে বিশ্লেষণে চিন্তার মাধ্যমে সিদ্ধান্ত নিতে। খুব ভালো বলেছ। এবার একটু কথা বলতে চাই লক্ষ্য নির্ধারণ এই বিষয়টি নিয়ে। নীলা, তোমার লক্ষ্য কি? আমি একজন এন্টারপ্রেনার হতে চাই। বাহ। আচ্ছা মেন্টর, আমার লক্ষ্য নির্ধারণের বিষয়ে আমি কিভাবে পরিবারের সাথে আলোচনা করতে পারি? নীলা, আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণের কথা জানি, তাই না? জি জানি। ধরো তুমি যে লক্ষ্যটি নির্ধারণ করেছো তা তোমাকে পরিবারের সদস্যদের জানাতে হবে। স্বপ্ন সফল করার ক্ষেত্রে পরিবার ও বড়দের কাছ থেকে মানসিক ও আর্থিক সাহায্য খুবই উৎসাহব্যঞ্জক এবং সহযোগিতাপূর্ণ। তোমার স্বপ্নের জন্য সহযোগিতা পাওয়ার জন্য কয়েকটি আলোচনার দরকার হতে পারে। হাল ছাড়বে না, তাদের সাথে কথা বলতে থাকো এবং চিন্তা পরিবর্তন করার জন্য তাদের কিছু সময় দাও। তুমি যখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিবারের কাছ থেকে সহযোগিতা কামনা করছো, তখন পরিবারের চিন্তা, উদ্বেগ এবং অনুভূতি বুঝতে পারাও কিন্তু নীলা তোমার জন্য প্রয়োজনীয়, তাই না? জি। এবং সেক্ষেত্রে তোমাকেও সহযোগিতামূলক মনোভাব স্পষ্টভাষী এবং নিবেদিত হতে হবে তাদের প্রতি। মেন্টর, সময়ের সাথে পছন্দ ও লক্ষ্যের পরিবর্তন তো হতে পারে। অবশ্যই হতে পারে নীলা। তুমি এমন একটি লক্ষ্যের কথা কি ভাবতে পারো যা তোমার এখন আছে কিন্তু যখন ছোট ছিলে তখন ছিল না? যখন ছোট ছিলাম তখন উচ্চশিক্ষা নিয়ে এত ভাবতাম না। আচ্ছা মেন্টর, লক্ষ্য নির্ধারণের জন্য আমরা কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে পারি? নীলা, আমাদের অবশ্যই আমরা যে পছন্দ করি এবং যেসব বিষয়ে সবল এবং যেগুলো আমরা সব থেকে ভালো পারি সেগুলো নিয়েও ভাবতে হবে। তোমার মেধা, দক্ষতা এসব নিয়ে ভাবতে হবে। যেমন? যেমন আমি ভালো পারি সে বিষয়গুলো কি কি। ধরো আমি কিছু বিষয় তোমাকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও, ঠিক আছে? আচ্ছা। তুমি ভালো পারো সে বিষয়গুলো বলছি, হ্যাঁ। গণিত বা বিজ্ঞান পড়তে। জি। সমস্যা ও ধাঁধা সমাধান করতে ভালো পারি। কিছুটা। কম্পিউটারে কাজ করতে। অল্প অল্প। গান, অভিনয়, নৃত্য বা বাদ্যযন্ত্র বাজাতে। জি। সৃজনশীল হওয়া, এই যেমন জি। ধরো যে লেখা, ছবি আঁকা, অন্যদের সামনে কথা বলতে বা কাজ করতে। জি। সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করতে। কিছুটা। সংগঠিত থাকতে। জি। পরিবার ও বাড়ির যত্ন নিতে। জি। তোমার লক্ষ্য নির্ধারণের জন্য তোমাকে যে কোনো কাজের পেছনে তোমার প্রেরণাগুলো কি কি তা কিন্তু জানতে হবে। পাশাপাশি জীবনে যা হতে চাই তা হতে হলে আমাকে কি কি করতে হবে এই বিষয়টি নিয়েও তোমাকে অবশ্যই পরিকল্পনা নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী এগোতেও হবে। তাহলে মেন্টর, আমি কিভাবে আমার প্রেরণা যাচাই করব? আচ্ছা, যেমনটি বলছিলাম আমরা কেন কাজ করতে চাই, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর জানা খুব জরুরি। তুমি বলো তো, তুমি কেন কাজ করতে চাও? অর্থ উপার্জনের জন্য, নিজের পরিবারকে সাহায্য করার জন্য। আর কিছু? নতুন কিছু শেখার জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য। আচ্ছা, খুব ভালো বলেছো নীলা। আরও আছে, এই যেমন ধরো শারীরিকভাবে কর্মঠ থাকার জন্য, নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য, নতুন বিষয়ে অভিজ্ঞতা নেয়ার জন্য, মেধা ব্যবহারের জন্য, আবার সমাজে সম্মান ও মর্যাদা অর্জনের জন্য, অন্যদের সাথে যোগাযোগ করার জন্য। আরো কি হতে পারে? জি। যেমন সৃজনশীল হওয়া ও নিজেকে ব্যক্ত করার জন্য, একজন নেতা হবার জন্য। খুব ভালো বলেছো নীলা। আরও যদি আমি যুক্ত করি, বুদ্ধিমত্তা ব্যবহার করার জন্য, অন্যদের সাহায্য করার জন্য, অন্যদের শিখন সহযোগী হওয়ার জন্য, সমস্যা সমাধান করার জন্য। এখন বলো তো নীলা, আমি কি তোমাকে আমার প্রেরণা যাচাই বিষয়টি বোঝাতে পেরেছি? জি, এখন বুঝলাম কিভাবে প্রেরণা যাচাই করব। ধন্যবাদ মেন্টর। মেন্টর, আমার একটু জানার বিষয় আছে। সেটা হলো, অনেক শিক্ষার্থী বা অভিভাবকই হয়তো ভেবে থাকেন যে তাদের মেয়ে কিংবা ছেলেরা ভিন্ন ভিন্ন বিষয়ে পড়াশোনা করবে, ভিন্ন ক্ষেত্রে কর্মজীবন নির্বাচন করবে।
এই ভাবনাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? হেলেনাপা, আসলে এই ধরনের ভাবনা পোষণ করা একদম ঠিক নয়। ছেলে এবং মেয়ে সমানভাবে দক্ষ যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য। তাদের দুজনেরই সমানভাবে সফলতা অর্জনের যোগ্যতা রয়েছে। উচ্চ শিক্ষার জন্য ছেলে বলে দূরে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, চ্যালেঞ্জিং কাজে যুক্ত হবে, অন্যদিকে মেয়ের উচ্চশিক্ষার জন্য প্রতিবন্ধকতাগুলো বড় করে দেখা হবে, তা ঠিক নয়। দুজনেরই সমান সম্ভাবনা রয়েছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অবদান রাখার। তাই যে কোনো পরিস্থিতিতেও মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেয়া যাবে না। তাদের বিকশিত হতে দিতে হবে। যেভাবে সে ক্যারিয়ার গড়তে চায় তার ইচ্ছাকে মূল্যায়ন করতে হবে এবং অবশ্যই বিশ্বাস করতে হবে মেয়েরা পরিবারের বোঝা নয়, পরিবারের সম্পদ। মেয়েদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নিজের আয়ের টাকা নিজের সিদ্ধান্তে খরচ করার স্বাধীনতা থাকবে। বেশ বলেছেন। লীলা, তুমি কি আরো কিছু জানতে চাও মেন্টরের কাছে? আচ্ছা মেন্টর, লক্ষ্য নির্ধারণের সাথে ক্যারিয়ার নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ? তুমি যে কাজটিতে আনন্দ পাও, যে কাজটিতে তোমার সক্ষমতা আছে, তাই হতে পারে তোমার ক্যারিয়ার। তুমি সরকারি চাকরি করতে পারো, ব্যবসা করতে পারো, উদ্যোক্তা হতে পারো। কোনো কাজই আসলে নীলা ছোট নয়। ক্যারিয়ার পরিকল্পনায় তোমাকে নিজের সম্ভাবনাগুলোকে খুঁজে বের করতে হবে। জি। নিজেকে মূল্যায়ন করতে শেখা প্রত্যেকের জন্য জরুরি। আমাদের সফলতার চাবি কিন্তু আমাদের হাতেই। আচ্ছা নীলা, তুমি যদি তোমার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারো, তাহলে কি করবে? আমি খুব ভেঙে পড়ব যদি আমার লক্ষ্য অর্জন না করতে পারি। হেরে যাওয়া পরিস্থিতি আমার জন্য মেনে নেওয়া খুব কঠিন হবে, বিশেষ করে যদি আমি অনেক কষ্ট করেও তা অর্জন করতে না পারি। আমি সেটা বুঝতে পারছি নীলা। তুমি যদি অনেক পরিশ্রম করেও লক্ষ্য অর্জন করতে না পারো, তা অবশ্যই খুব কষ্টের হবে। আচ্ছা, এই একই পরিস্থিতিতে ধরো তোমার বন্ধু আছে, তাকে কি পরামর্শ দেবে? তুমি কি কল্পনা করতে পারছো? যেমন? এই যেমন তোমার কোনো বন্ধুর লক্ষ্য ছিল 80 নম্বর নিয়ে গণিত পাশ করবে, কিন্তু সে পেয়েছে 65 নম্বর। তখন কি করবে? মানে তুমি কি পরামর্শ দেবে তাকে? আমি আমার বন্ধুকে বলবো, আমি জানি তুমি বাড়িতে অনেক পরিশ্রম করেছো, কিন্তু তুমি প্রত্যাশিত নাম্বার পাওনি। মন খারাপ করো না, আবার চেষ্টা করো। বাহ, তোমার সমানুভূতিশীল আচরণ আমাকে মুগ্ধ করলো। তুমি তাকে আর কিছু বলবে? আমি তাকে জিজ্ঞাসা করব যে পরবর্তী সময়ে তার জন্য আমরা কি করতে পারি। হয়তো আমরা একটি পাঠচক্র করতে পারি, অথবা আমাদের কোনো শিক্ষককে বলতে পারি পরীক্ষার আগে আমাদের সাহায্য করার জন্য। এই পরিস্থিতিতে আমার মনে হয় ভবিষ্যতের জন্য এটি বেশি উপযুক্ত হবে। খুব ভালো বলেছ নীলা। আমরা কিন্তু নিজের লক্ষ্য পূরণের পাশাপাশি আমাদের বন্ধুর পরবর্তী লক্ষ্য নির্ধারণের জন্য সহযোগিতা করতে পারি। এবার বলো তো নীলা, যে পরামর্শগুলো তুমি বন্ধুকে দেবে, সেই পরামর্শগুলোই নিজের জন্য কার্যকর করতে পারো না কেন? আসলে পরামর্শ দেওয়া সহজ। তা বেশ বলেছ। আমাদের চেষ্টা করতে হবে যে কথা, যে আচরণ আমরা অন্যের কাছে প্রত্যাশা করি, তা যেন নিজেও করি। যা কিছু ভালো, যা কিছু মঙ্গল, তা কিন্তু সবার জন্য সমান। যে পরামর্শগুলো তুমি বন্ধুকে দিচ্ছ, তা যদি নিজের ক্ষেত্রেও কার্যকর করতে পারো, দেখবে তোমার জন্য জীবন কত সহজ হয়ে উঠছে। পাশাপাশি তুমি সকলের কাছে রোল মডেল হয়ে উঠছো, তাই না? জি, এখন থেকে চেষ্টা করব। আসলে লেখাপড়ার বিষয়ে লক্ষ্য পূরণে ব্যর্থ হলে আমি প্রায় ভেঙে পড়ি। আমার অনেক বান্ধবী এই করোনা পরিস্থিতিতে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ছেড়েও চলে গেছে। ওদের জন্য আমার খুব মন খারাপ হয়। আসলে কি নীলা, হোক না সে বিলাসবহুল শহরে জীবন, হোক তা ঝুপড়ি জীবন, হোক না প্রত্যন্ত গ্রামের জীবন কিংবা চরের জীবন, শিক্ষা প্রতিটি মানুষের অধিকার। আকাশ ছোঁয়ার স্বপ্ন প্রত্যেকের জন্য সমান। কারণ শিক্ষা আমাদের কি করে বলতো? নিজেদের গড়তে শেখায়। খুব ভালো বলেছে। এবং আরও আছে, অন্য মানুষের জন্য শিখন সহযোগী হতে শেখায়। আমরা বিকশিত হয়ে জ্ঞানে, পূর্ণ হই মানবিক বোধে। আমরা নিজেদের কোথায় দেখতে চাই, কেমন ভাবে দেখতে চাই, আমাদের শিক্ষা পরিকল্পনা ও ক্যারিয়ার ভাবনা ঠিক সে পথেই এগোতে থাকে। আর তাই নিজের উপর আস্থা রাখতে হবে। যে কোনো খারাপ সময়গুলো পরিবারের সদস্যরা মিলে সমাধান করতে হবে। লেখাপড়া বন্ধ করে দেয়া কোনোভাবেই জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে না, তাই না? আমাদের অনেকের গায়ের জামা ছেঁড়া থাকতে পারে, আমাদের স্যান্ডেলগুলো ক্ষয়ে যেতে পারে, আমাদের টিনের চালে ছিদ্র থাকতে পারে, আমাদের দুবেলা আহার জোগাড় করার যুদ্ধও থাকতে পারে। তাই বলে কি পিছিয়ে যাব? না, একদম না, কোনোভাবেই না। কোনো কিছুতেই লেখাপড়া থেকে
দূরে চলে যাওয়া যাবে না, উচ্চ শিক্ষার স্বপ্ন দেখতে হবে আমাদের। চমৎকার বললেন মেন্টর। আচ্ছা নীলা, তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য কি কি পদক্ষেপ নিতে পারো? নিয়মিত পড়ালেখা করব, বাবা মার সাথে আমার লক্ষ্য নিয়ে আলোচনা করব, অধ্যবসায়ী হব, আত্মবিশ্বাসী হব, আত্মসচেতন থাকব। বাহ, খুব ভালো বলেছ। আচ্ছা নীলা, তুমি কার কাছ থেকে তোমার লক্ষ্য পূরণের জন্য সাহায্য নিতে পারো? আমার বাবা মা, বড় ভাই, শিক্ষক, বন্ধু, হেলেন আপু। হুম। আমি ভালো ক্যারিয়ার তৈরি করতে চাই, আচ্ছা, অর্থ উপার্জন করতে চাই, পরিবারের জন্য কিছু করতে চাই। বাহ, বেশ। মেন্টর, আপনি কি কিছু যোগ করবেন? ধন্যবাদ হেলেন আপা। আসলে কি নীলা, শুধু অর্থ উপার্জনের জন্য নয়, নিজের অধিকারের জন্য, সম্মানের জন্য, ক্ষমতায়নের জন্য পরিবারের কাছে, সমাজের কাছে তোমার অনেক কিছু করার আছে। তাই নিজের দক্ষতা যাচাই, মেধা মূল্যায়ন করতে হবে। জীবনে আলো আসার উৎসগুলোকে দুহাত পেতে গ্রহণ করতে হবে। শিক্ষা যেমন হতে হবে প্রাতিষ্ঠানিক, তেমনি মানবিক শিক্ষা গ্রহণও ভীষণ জরুরি। আমরা যেমন ছোটবেলা থেকে কি বলি বলতো নীলা, বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ শিক্ষক এরকম বলি, হব। তাই না? তার মানে বড় হয়ে ডাক্তার হব বলি, ইঞ্জিনিয়ার হব, শিক্ষক হব, পাইলট হব। এমনি করে সময়ের সাথে সাথে যে যাই হতে চাই না কেন, ঠিক তেমনি মনে রাখতে হবে আমরা ভালো মানুষ হব, অন্য মানুষকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, জীবন দক্ষতার শিক্ষায় আত্মপ্রত্যয়ী হব। চমৎকার বললেন। আজকের আয়োজনের একেবারে শেষ পথে হাঁটছি কিন্তু আমরা। নীলা, তুমি কি কিছু বলবে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে? আসলে সিদ্ধান্ত নিতে পারা খুব জরুরি একটা দক্ষতা। হুম। বাড়িতে মতামত দেওয়া আর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ দক্ষতার জন্য প্রথমেই আমার পরিবারকে পাশে চাই। তবে আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই সেই বিষয়ে সচেতন হতে হবে। আমার লক্ষ্য যেন পূরণ হয় সেজন্য সবাই দোয়া করবেন। নীলা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং সে সাথে তোমার জন্য রইল অনেক অনেক দোয়া। হেলেন আপু, আপনাকেও ধন্যবাদ। মেন্টর, আপনার কাছ থেকেও কিছু শুনব, তবে একেবারে শেষে। আপনার কথার হাত ধরেই আজ বিদায় নিব অনুষ্ঠান থেকে। অবশ্যই হেলেন আপা। শ্রোতা বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। রুম টু রিড বাংলাদেশ মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় মেন্টরিং কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন সাজানো হয়েছিল। আয়োজনে আজ মেন্টর হিসেবে কথা বললেন মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি ফাহমিদা হামিদ অ্যানি এবং কিশোরী নীলা আক্তার। বন্ধুরা, আপনারা নিশ্চয় অপেক্ষা করে আছেন গত পর্বের কুইজ বিজয়ীর নাম জানার জন্য। এবার জানিয়ে দেব আমাদের গত পর্বের কুইজটি কি ছিল। আমাদের গত পর্বের কুইজটি ছিল স্কুল সম্পর্কে মা বাবার সাথে আলোচনা জরুরি। বিবৃতির সাথে আপনি কি একমত? সঠিক উত্তর হল একমত। অসংখ্য উত্তরদাতাদের মধ্য থেকে সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন যে বন্ধু, তিনি হলেন মোহাম্মদ নূর উদ্দিন খান। আপনি হচ্ছেন ঈশ্বরদী, পাবনার বন্ধু। অনেক অনেক অভিনন্দন বন্ধু আপনাকে বিজয়ী নির্বাচিত হওয়ার জন্য। এবার জানিয়ে দেব আমাদের আজকের পর্বের কুইজটি কি। আমাদের আজকের পর্বের কুইজটি হল সিদ্ধান্ত গ্রহণ একটি জীবন দক্ষতা, সত্য না মিথ্যা। আমি আবারও বলছি, সিদ্ধান্ত গ্রহণ একটি জীবন দক্ষতা, সত্য না মিথ্যা। উত্তর পাঠাতে SMS করুন 096385552222 এই নাম্বারে। আবারও বলছি 096385552222 এই নাম্বারে। আর আপনাদের বিশেষ অনুরোধে এখন থেকে আমরা ইমেইলের মাধ্যমেও কুইজের উত্তর গ্রহণ করছি। আমাদের ইমেইল ঠিকানাটি হচ্ছে bangladesh@room2read.org। আপনারা লিখুন ছোট অক্ষরে BANGLADESH বাংলাদেশ @ROOMTOREAD room2read.org। বন্ধুরা, একদম দেরি করবেন না, উত্তর লিখে পাঠিয়ে দিন এক্ষুনি। সঠিক উত্তরদাতা শ্রোতাদের মধ্য থেকে লটারি করে একজনকে বিজয়ী করে আমরা বেছে নিব। আর উত্তর পাঠাতে হবে আগামী 17 এপ্রিলের মধ্যে। প্রিয় বন্ধুরা, পবিত্র রমজান মাস উপলক্ষে আমার মেন্টর আয়োজন ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জে প্রচারিত হচ্ছে প্রতি শনিবার দুপুর 3টা 5 আর কক্সবাজার FM 100.8 মেগাহার্জে রাত 9টায়। আমাদের সঙ্গেই থাকুন। মেন্টরের কথা রেশ ধরেই বলি,
জীবন দক্ষতার শিক্ষা আমাদেরকে মানবিক বোধে সুন্দর করবে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে, দৈনন্দিন জীবনে প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করতে শেখাবে। মানুষ তার অদম্য ইচ্ছা শক্তি দিয়ে জয়ী হতে পারে, তৈরি করতে পারে নিজের একটা অবস্থান। আমরা উদ্ভাসিত হব আপন আলোয়, ছড়াবো সে আলো প্রতিটি প্রাণের স্পন্দনে। মেন্টর, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কথার হাত ধরে গানে গানে বিদায় নেব এবার। ধন্যবাদ হেলেন আপা। সময় চলে তার আপন নিয়মে। নীলা সহ আমার সকল কিশোর কিশোরী শ্রোতা বন্ধুদের বলছি, জীবনে যা কিছু তোমার জন্য ইতিবাচক তা পাওয়ার জন্য তুমি তৃষ্ণা ধরে রাখো। তুমি আস্থা রাখো নিজের উপর, পরিবারের পাশে থাকো, নিজের চেনা বৃত্তের বাইরে অন্য মানুষের কাছাকাছি যাও। দেখবে এক একজনের জীবন এক এক রকম, তাদের অভিজ্ঞতাও এক এক রকম। চলো পরস্পরকে সম্মান করি, করি সমানুভূতির চর্চা, সকল সৃষ্টির উপর সংবেদনশীল হই মানবিক মানুষ। যে কোনো বিপর্যয়ে তুমি হাল ছেড়ে দিও না, এক মুহূর্তের জন্য ভেবো না তুমি পিছিয়ে পড়ছ। প্রতিদিনই জীবনের শুরু, প্রতি মুহূর্তই নিজেকে বদলের। এই যে পুরো বিশ্ব, এই যে পুরো পৃথিবীর বিভিন্ন দেশ, সব স্থানের ঘড়ি কিন্তু একই নিয়মে চলে, শুধু রাত দিনের পার্থক্য। আধার শেষে আলোর পথে তুমি নিশ্চয়ই তোমার সফলতার দৃপ্ত পদচ্ছাপ রেখে যাবে। তোমাকে অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। জগতের আনন্দ যজ্ঞে তোমাকে নিমন্ত্রণ। তোমার জন্য নিবেদন করছি এই গানটি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজকে। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়।